আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সুষ্ঠু ভোট হলে জামাত এবং জাতীয় পার্টি কয়টা করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে? যেহেতু আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে মনে হচ্ছে না, এবং বিগত আওয়ামী লীগ সরকারের এই 16 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এবং ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের সংখ্যা বিবেচনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেকটাই আসলে বর্তমানে বিতর্কিত অবস্থায় রয়েছে। আবার 5 আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের নানা রকম কর্মকাণ্ডের কারণে বিএনপিও অনেকটাই বিতর্কিত। তাই আগামী নির্বাচনে জামাত এবং জাতীয় পার্টির জন্য অনেক বড় সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সব দিক থেকে সবচাইতে বড় শক্তিশালী দুইটা রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির প্রধান মিত্র ছিল জামাত, আর আওয়ামী লীগের প্রধান মিত্র ছিল জাতীয় পার্টি। আসলে বিএনপি জোট এবং আওয়ামী লীগ জোটের মধ্যে এই দুইটা দলের বাহিরে আর যেই সব দলগুলো ছিল এগুলো আসলে নামমাত্র দল। এদের কোনো ভিত্তি নেই বা এদের কোনো জনপ্রিয়তাও নেই। এই দুইটা দল তৃতীয় এবং চতুর্থ নম্বরের দল। বাংলাদেশের অন্যান্য নির্বাচনগুলোর চাইতে আগামী নির্বাচনের সঠিক জরিপ করা আসলে অনেকটাই কঠিন। এর কারণ কি আপনারা প্রত্যেকে জানেন, আসলে ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। তাই এই বর্তমান যেই পরিস্থিতি এবং যেই প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের উপর আসলে বিশ্লেষণ করে জামাত এবং জাতীয় পার্টি আসলে কতটা ভালো করতে পারবে এবং তারা আসলে কোন দল কয়টা আসন পাবে, আসলে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি জামাত ইসলামীকে নিয়ে। জামাত সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারা রাজনীতির মাঠে বা ভোটের মাঠে আসলে ততটা শক্তিশালী না। বিগত নির্বাচনগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে এটা বুঝতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে জামাতের জনপ্রিয়তা অনেক বেড়েছে, এটা সবাই স্বীকার করবেন। কিন্তু সেই জনপ্রিয়তা দিয়ে আসলে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা তৈরি হয়েছে কিনা। মূল কথাটা হচ্ছে, জামাত যদি আসলে এককভাবে নির্বাচন করে তাহলে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো জনসমর্থন এখনও তৈরি হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু সেটা নির্বাচন পর্যন্ত তৈরি হবে না এটা আবার বলা যায় না। জামাত যদি তাদের অতীতের সাংগঠনিক পদ্ধতিতে যদি নির্বাচন করে তাহলে আসলে বিএনপির জন্য জামাত আসলে কোনো চ্যালেঞ্জিং দলে পরিণত হবে না বা হতে পারবেও না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে জামাত অনেকটাই তাদের পূর্বের সাংগঠনিক নিয়ম থেকে আসলে বের হয়ে নির্বাচনমুখী বা গণমানুষের দলে পরিণত হওয়ার চেষ্টা করতেছে বা সেই দিকে হাঁটতেছে বলে এখন আমার মনে হচ্ছে। কিন্তু তারপরেও জামাত কিন্তু আসলে রাজনীতিতে অনেক ভুল করে যাচ্ছে, বা তাদের রাজনীতির যে পলিসিগুলো রয়েছে এই পলিসিগুলো আসলে ভোটের রাজনীতিতে খুব উত্তম পলিসি বলে আমি মনে করি না। তারপরেও আমি জামাত সম্পর্কে বা জামাতের যেই প্রার্থী তালিকা করা হয়েছে বা যেই সব প্রার্থীগুলো ঘোষণা করেছে এই প্রার্থীদের মধ্যে আমার ধারণা মতে জামাত যদি এককভাবে নির্বাচন করে তারপরেও তারা 29টা আসন নিশ্চিত পাবে বলে আমি মনে করি। এছাড়া আরও 23টা আসন আছে যে আসনগুলোতে আসলে জামাত এবং বিএনপির মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং 50-50 চান্স রয়েছে। মানে বিএনপিও জিততে পারে, জামাতও জিততে পারে। সেটা ভোটের মাঠে বা সাধারণ মানুষ আসলে শেষ পর্যন্ত কোন দলের উপর আস্থা রাখে ওই আসনগুলোতে তার উপর নির্ভর করবে। তার মানে হচ্ছে মোটামুটি জামাত 52টা আসনে এককভাবে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা রয়েছে। এটা আমার ধারণা বা আমার বিশ্লেষণ মতো। সেই আসনগুলো আসলে কোনটা এবং কোন কোন আসনগুলো সেটা আমি অন্য কোনো ভিডিওতে আসলে বলার চেষ্টা করব। এর বাইরে
আরও 102টা আসন রয়েছে, যে আসনগুলোতে আসলে ধারণা করা হচ্ছে যে জামায়াতের 25 থেকে 30% ভোট রয়েছে। কিছু কিছু আসনে 20%, কিছু কিছু আসনে 25%, কিছু কিছু আসনে 30% বা তারও বেশি ভোট রয়েছে বলে আসলে অনেকেই ধারণা করছেন। তাই সব মিলিয়ে আসলে আমার যেটা ধারণা, যদি ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয় বা এনসিপি সহ ইসলামিক দলগুলো যদি আসলে জোটবদ্ধ হয়, তাহলে ওই 102টা আসনে আসলে বিএনপিকে এই ইসলামিক জোট চ্যালেঞ্জ করতে পারবে। কিন্তু সেখানে এনসিপি সহ এনসিপি এবং ইসলামিক দল এবং জামাত যদি আসলে জোটবদ্ধ হয়, মূল কথাটা হচ্ছে যে 154টা আসনে জামাত যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে। তাই বিএনপি অনায়াসে আগামী নির্বাচনে অনেক বড় ব্যবধানে ক্ষমতায় চলে যাবে, এই ধারণা বিএনপির যেই সব সমর্থকরা করে থাকেন, আপনাদের ধারণা অনেকটাই ভুল। এর কারণ হচ্ছে, আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন না করলেও আমার বিশ্বাস যে আওয়ামী লীগ নির্বাচন থেকে বাইরে থাকবে না, তারাও নির্বাচন করতে পারে। মানে তারা যেই সব আসনগুলোতে তাদের ভালো ভোট ব্যাংক রয়েছে, এইসব আসনগুলোতে তারা স্বতন্ত্র প্রার্থী দিবে, এটা নিশ্চিত। এখন আওয়ামী লীগ যদি তাদের ভালো সমর্থন যেসব আসনগুলোতে রয়েছে, এই আসনগুলোতে যদি স্বতন্ত্র প্রার্থী দেয়ও, তারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করলে যতটা সুবিধা পেত বা ভোটের মাঠে যেই সুবিধাটা আসলে অর্জন করতে পারত, তারা অনেকটাই কম অর্জন করতে পারবে। তাই আমি মনে করি আওয়ামী লীগ এই জায়গায় অনেকটাই দুর্বল থাকবে। মানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা কিছুটা হলেও দুর্বল থাকবে, কিন্তু আওয়ামী লীগ যে ভালো একটা আসন নিতে পারবে বা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যে ভালো আসন নিতে পারবে, এটা প্রায় নিশ্চিত। এছাড়া বাংলাদেশের অনেকগুলো অঞ্চলে জাতীয় পার্টির ভালো ভোট ব্যাংক রয়েছে। জাতীয় পার্টির যেসব অঞ্চলগুলোতে ভালো ভোট ব্যাংক রয়েছে, সেই সব অঞ্চলগুলোতে যদি কৌশলগত কারণে যদি আওয়ামী লীগ প্রার্থী না দেয় বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আসলে জাতীয় পার্টির পক্ষে কাজ করে, তাহলে জাতীয় পার্টিও ভালো আসন নিতে পারবে। আমার ধারণা প্রায় 30 থেকে 35টা আসনে জাতীয় পার্টির ভালো ভোট ব্যাংক রয়েছে। এখন সেই অঞ্চলগুলোতে যদি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যদি না থাকে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেখানে যদি জাতীয় পার্টির পক্ষে কাজ করে, তাহলে জাতীয় পার্টিও কিন্তু এইসব আসনগুলোতে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সব সমীকরণকে যদি আপনি একত্রিত করে নির্বাচনের জরিপ করতে যান, তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে যদি ইসলামিক দলগুলো এবং এনসিপি সহ যদি একটা জোট হয় বা ভোটের বাক্স যদি একটা জায়গায় হয়, আর ওদিকে এই বামপন্থীদের একটা অংশ সহ বিএনপি যদি তারা আলাদা নির্বাচন করে, আর এদিকে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে যদি এই ভালো একটা রেজাল্ট বের করতে পারে, আর আওয়ামী লীগ যদি তাদের যোগ্য প্রার্থীদেরকে যদি এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ভালো রেজাল্ট বের করে আনতে পারে, বা সেই স্বতন্ত্র প্রার্থীরা যদি স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে এটা নিশ্চিত যে আগামী নির্বাচনে অনেক স্বতন্ত্র প্রার্থী আসলে এমপি হবে এবং এককভাবে আসলে বিএনপি সরকার গঠন করতে পারবে না, এবং জামাত এবং জাতীয় পার্টি ভালো আসন বের করে নিয়ে আসতে পারবে। মানে আমি আশাবাদী যে যদি এই ইসলামিক দলগুলো এবং এনসিপি সহ যদি তারা জোটবদ্ধ হয়ে যদি 60 থেকে 70টা আসন যদি বের করে নিয়ে আসে, এবং জাতীয় পার্টি যদি আসলে 15 থেকে 20টা আসন বের করে, এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীও যদি ভালো ফলাফল করতে পারে, তাহলে নিশ্চিত আগামী নির্বাচনে এককভাবে কেউ সরকার গঠন করতে পারছে না, বা আমার সমীকরণ অনুযায়ী আসলে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে না। এটা নির্ভর করে আসলে এই অন্যান্য দলগুলোর বা জামাত আসলে জোটটা কিভাবে করতে পারে। আবার যদি এরকম কোনো সমীকরণ তৈরি হয়ে যায় যে একদিকে বিএনপি আর অন্যদিকে জামাত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত সহ অন্যান্য ইসলামিক ছোটোখাটো যে দলগুলো রয়েছে, এই সবগুলো দল মিলে যদি আসলে একটা
জোট তৈরি করতে পারে এবং জামাত যদি আসলে 140 থেকে 50টা আসন এইসব দলগুলোকে যদি ছাড় দিতে পারে এবং ছাড় দিয়ে যদি নির্বাচন করে, আর অন্যদিকে যদি আওয়ামী লীগ যদি স্বতন্ত্র প্রার্থীগুলো দেয় বা স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সময় তারা যদি আসলে যোগ্য প্রার্থীগুলো দিতে পারে, কারণ আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে আসলে মামলা হয়ে যাচ্ছে বা মামলা হবে। এখন মামলার ভয় এড়িয়ে বা জেলে যাওয়ার ভয়ে কেউ যদি আসলে নির্বাচনের প্রার্থী না হয় সেটা ভিন্ন ব্যাপার। যদি তারা সব ভয় কাটিয়ে যদি তারা যোগ্য প্রার্থীগুলোকে যদি নমিনেশন দিতে পারে, তাহলে আমি নিশ্চিত যে আগামী নির্বাচনে যে কোনো অঘটন ঘটতে পারে। এছাড়া জামাত তাদের যে প্রার্থী নির্বাচন করেছে বা যেসব আসনগুলোতে তাদের প্রার্থী ঘোষণা করেছে, এই প্রার্থী ঘোষণায় তারা অনেক বড় ভুল করেছে। জামাতের এই ভুলগুলো কি, এটা নিয়ে আসলে আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু আমি আমার দর্শকদের কাছে আসলে আজকে জানতে চাইবো, আপনারা যেই দলেরই হন না কেন, আবেগ দিয়ে কোনো কমেন্ট লিখবেন না। আপনাদের বিবেকটাকে খাটিয়ে সুস্থ মস্তিষ্কে আপনারা কমেন্টসে লিখবেন যে আপনি কোন আসন থেকে আপনি দেখতেছেন এবং সেই আসনগুলিতে আসলে আপনার পছন্দের প্রার্থী আসলে কে এবং আপনার পছন্দের দলটা কোনটা এবং সেই আসনগুলোতে আসলে কে জিতে আসার সম্ভাবনা রয়েছে এবং কতটুকু রয়েছে, এটা কমেন্টসে লিখবেন। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।